গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের আমাদের নতুন একটি মক টেস্ট টার্গেট গ্রুপ সি এবং ডি এর জন্য। আপকামিং পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। 1 মার্চ এবং 8 মার্চ দুটো পরীক্ষা পরপর 2 সপ্তাহ আছে। তো এখানে আমরা জিকে থেকে একটা মক টেস্ট নেব। 25 কোশ্চেন থাকবে এবং বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন থাকবে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসটা কন্টিনিউ করো। তো আমার যে ক্লাস রুটিন পাচ্ছ ফেব্রুয়ারি মাসের সকাল 7টা থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ এবং অন্যান্য ক্লাস এখানে দেওয়া রয়েছে কখন কি হয়। প্রত্যেকের কাছে এটাই বলার যে শেষ এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই একটা মাস তোমরা একটু প্র্যাকটিস করো, যেগুলো পড়েছো ওটাই রিভিশন করো, দেখবে অনেকটাই ভালো হচ্ছে। খুব কঠিন কোশ্চেন আসবে বলে মনে হয় না। যেগুলো পড়েছো ওটাই রিভিশন করো, আশা করি ভালো পরীক্ষা দিতে পারবে। তো আমাদের সমস্ত ফ্রি ক্লাস যেগুলো পাচ্ছ আমাদের টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশন, তুমি লিঙ্ক পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি সেটি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এবং সেখানে আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBKP ফাউন্ডেশন, গ্রুপ ডি এর ফাউন্ডেশন, গ্রুপ ডি এর কিন্তু একটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, SSC GD, আমাদের SSC গ্রুপ সি আপার প্রাইমারি ব্যাচ, অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে। যাই হোক, তো আমরা MCQ প্র্যাকটিস করব বিভিন্ন সাবজেক্ট থেকে, ইতিহাস, ভূগোল, সায়েন্স সব রকম মিলিয়ে। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, কোশ্চেন নাম্বার 1, ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় নিম্নের কোন তারিখে? খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো পরীক্ষা আসতে পারে। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে এটি পালিত হয় 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি তারিখটা মনে রাখো 28, এবং এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে পালিত হয় ন্যাশনাল সায়েন্স ডে। ফেব্রুয়ারি মাসের যে ডেটগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ফেব্রুয়ারি মাস যদি আমরা দেখি, 2 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। রামসার সাইট ঘোষণা হয়, ওই ঘোষণা করে কি বিশ্ব জলাভূমি সংক্রান্ত যে রামসার সম্মেলন হয়েছিল 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে। তো এই যে 2 ফেব্রুয়ারি ডেটা মনে রাখতে হবে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখটা ইম্পর্টেন্ট এবং মিডিলে আরো কটি ডে আছে, যার মধ্যে তোমার উল্লেখযোগ্য ডে বলতে আমরা 21শে ফেব্রুয়ারি পেতে পারি, মাতৃভাষা দিবস আছে উল্লেখযোগ্য, এই ডেগুলো রয়েছে। জাতীয় উদ্যানে কোনটি সংরক্ষণ করা হয়? দেখবে পরীক্ষায় তোমাদের EVS রিলেটেড একটা সাবজেক্ট, পরিবেশ রিলেটেড বিষয় অ্যাড করা হয়েছে, পরিবেশ সচেতনতা। তো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যার কথা তুমি বলবে, জাতীয় উদ্যান এখানে কোনটি সংরক্ষণ করা হয়? ভারতে বর্তমানে জাতীয় উদ্যান কটি রয়েছে? 107টি। দেখবে বেশিরভাগ ওয়েবসাইট সেটাই দেখাচ্ছে 107টি। এবং পশ্চিমবঙ্গে এই জাতীয় উদ্যান আছে কটি? মাত্র 6টি। সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোথায় আছে? মধ্যপ্রদেশ রাজ্যে। সব থেকে বনভূমি বেশি মধ্যপ্রদেশ, সব থেকে বাঘের সংখ্যা বেশি মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান মনে আছে বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে রয়েছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে রয়েছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং আছে, তারপর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কালিম্পংয়ে আছে। তাহলে কটা হলো? 4টি। সুন্দরবন ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, সেটা জলপাইগুড়িতে আছে। তো এই গেল 6টি ন্যাশনাল পার্ক। তো এই যে জাতীয় উদ্যানগুলো, এখানে কিন্তু প্রবেশ অনুমতি সাপেক্ষ, এখানে কোনো প্রাণী হত্যা, গাছ কাটা নিষিদ্ধ টোটালি। প্রবেশটাও কিন্তু খুব অনুমতি সাপেক্ষে, নিষিদ্ধই বলা যায়, একরকম ইচ্ছা মতো যাওয়া যায় না। জাতীয় উদ্যানে যে বিষয়টা সংরক্ষণ করা হয় ফ্লোরা এবং ফনা। ফ্লোরা মানে কি? বাস্তুতন্ত্রে কোনো একটা বাস্তুতন্ত্রের সমস্ত উদ্ভিদ একসঙ্গে কি বলা হয়? ফ্লোরা। আর সমস্ত প্রাণী একসঙ্গে ফনা বলা হয়। যে কোনো একটা বাস্তুতন্ত্রের ফ্লোরা মানে উদ্ভিদকে বোঝায়, টোটাল উদ্ভিদ প্রজাতি, আর ফনা মানে সমস্ত প্রাণীকে বোঝানো হচ্ছে ফনা দিয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ন্যাশনাল পার্কে ফ্লোরা এবং ফনা উভয় সংরক্ষণ করা হয়।
কোশ্চেন নাম্বার 3-তে আসবো, বস্তুর অবস্থান বা আকৃতির জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলা হয়? বস্তুর অবস্থান বা বাহ্যিক আকৃতির জন্য বস্তুতে কি শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি, গতিশক্তি, নিউক্লিয় শক্তি, বৈদ্যুতিক শক্তি। অর্থাৎ বস্তুর অবস্থানটা তুমি একটু পাল্টে দিয়েছো, উঁচুতে ছিল, নিচে ছিল, উপরে নিয়ে গেলে বা উপর থেকে নিচে আনলে, এই যে আপ ডাউন বা অবস্থাটাকে একটু চেঞ্জ করলে, এটার ফলে আকৃতি চেঞ্জ করলে তার ফলে চেঞ্জ হবে স্থিতিশক্তি, চেঞ্জ হবে একমাত্র। স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, ঠিক আছে, mgh। এটা হচ্ছে h মানে উচ্চতা, অবস্থান চেঞ্জ করলে, উঁচু নিচুতে করলে এটা চেঞ্জ হবে। গতিশক্তি হাফ mv স্কয়ার, এই ফর্মুলা আছে, হাফ mv স্কয়ার। কোশ্চেন নাম্বার 4-এ আসবো, কাশী মহাজনপদের রাজধানী কি ছিল? কাশী, কোশল, এগুলো কি ষোড়শ মহাজনপদ। মগধ, পাশাপাশি তোমরা পাবে আরো অনেক ছিল, কোশাম্বী, তোমার অসমক, ব্রিজি, মল্ল, 16টি ছোট ছোট 16টি মহাজনপদ ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে, এবং তার মধ্যে কাশী একটি। কাশী মহাজনপদের রাজধানী ছিল বারাণসী। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, এটাও খেয়াল রাখতে হবে। ইন্দ্রপ্রস্থ কার রাজধানী ছিল বলতো? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? খুব সহজ প্রশ্ন এবং দারুণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা কি হবে? অপশনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া। পশ্চিমবঙ্গ পরিচিতি নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি, দেখবে এই ক্লাসটি দেখে নেবে, প্রত্যেকের কিন্তু কাজে লাগবে। পশ্চিমবঙ্গ পরিচিতি, ভারত পরিচিতি, ক্লাসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ মানে কি? জনসংখ্যা বেশি নয়, জনঘনত্ব মানে হচ্ছে কতটুকু জায়গায় কতজন থাকে, অর্থাৎ জনসংখ্যা ভাগ আয়তন। জনঘনত্ব মানে কি? এটাকে ইংলিশে আমরা বলি পপুলেশন ডেনসিটি। জনঘনত্ব মানে মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। আমরা 2011 সেন্সাস যদি বলি, সেখানে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের জনঘনত্ব ছিল 1029 জন প্রতি বর্গ কিলোমিটার 2011 সেন্সাস। কলকাতার জনসংখ্যা সব থেকে বেশি, এখানে 24,000-এর বেশি মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। বর্তমানে ওই রকমই ডেটা আমরা পাবো। এই জনঘনত্ব দিনের পর দিন বাড়ছে। ভারতের জনঘনত্ব 382 থেকে এখন 495-এর কাছাকাছি চলে গেছে 2026-এ এসে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ জেলা কলকাতা। আর সব থেকে বেশি জনসংখ্যা যদি বলা হয়, সেটি আমাদের উত্তর 24 পরগনা জেলায় সব থেকে বেশি মানুষ বসবাস করে। বেশি জনসংখ্যা বিশিষ্ট জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। সব থেকে কম মানুষ বসবাস করে কালিম্পংয়ে বর্তমানে, জেলা ভিত্তিক তুমি যদি জনসংখ্যা কাউন্ট করো। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি যুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তবলা, সেতার, বাঁশি, শারদ, এইরকম স্ট্যাটিক দিকে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, দেখবে কমন পেয়ে যাচ্ছ। খুব বেশি কোশ্চেন না করেও দেখবে কমন পাচ্ছ কিছু প্রশ্ন, তার মধ্যে এইগুলো। হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে একজন বিখ্যাত বাঁশি বাদক। আর এছাড়া উল্লেখযোগ্য নাম কি আছে? বাঁশির সঙ্গে যুক্ত রাকেশ চৌরাশিয়া, বর্তমানে বিখ্যাতর মধ্যে চৌরাশিয়া আছে, রাকেশ চৌরাশিয়া। আরেকটা বলো নাম, পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ তিনিও কিন্তু বাঁশির সঙ্গে, অর্থাৎ বাঁশি বাদক। তবলায় উস্তাদ জাকির হোসেন মারা গেছেন, তিনি বিখ্যাত ছিলেন। সেতারে পণ্ডিত রবিশঙ্কর,
ঠিক আছে, এরকম লিস্ট আমার ক্লাস করানো রয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক, তোমাকে একটু সার্চ করতে হবে, এই ইউটিউবে ফ্রি ক্লাসে করানো আছে, দেখে নেবে। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি? ডব্লিউবিসিএস এর কোশ্চেনটা এসেছিল। দেখো, এরকম অনেক সময় দেখা যায় বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অন্য পরীক্ষায় আসে। সহজ প্রশ্নের মধ্যে এটা একটা। উত্তর কি হবে? উর্দু, ফার্সি এবং আঞ্চলিক ভাষা ফার্সি, তুর্কি। ভারতের মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? উত্তর হবে ফার্সি ভাষা। এটা ছিল মুঘলদের সেই সময় অফিসিয়াল বা সরকারি ভাষা হিসেবে ফার্সি। কোশ্চেন নাম্বার 8, রজমনামা এইটি কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? উত্তর কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। রজমনামা এটি কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? উত্তর হবে মহাভারতের ফার্সি অনুবাদ হচ্ছে রজমনামা। মহাভারত, মহাভারত যার ফার্সি অনুবাদ হচ্ছে রজমনামা, এবং এটি লিখেছেন, অনুবাদটাকে করেছেন, এটা মোগল সম্রাট আকবর সময় এটা কিন্তু অনুবাদ করা হয়, এবং ফৈজি বদাউনি দুজন নাম তোমরা পাবে। এই রজমনামা, এটা অনেক সময় র থেকে রামায়ণ বলে দাও, রামায়ণ কিন্তু নয়, এটা কিন্তু মহাভারত হবে। উপনিষদের ফার্সি অনুবাদ করেছেন দারাশিকো, আর রামায়ণের ফার্সি অনুবাদ এই বদাউনি ফৈজি তারাই কিন্তু করেছে। কোশ্চেন নাম্বার 9 আসবো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটি কে লিখেছিলেন? উত্তর কি হবে? অপশন এ আর এম ত্রিপাঠী, আল্লামা ইকবাল, মির্জা গালিব। অপশন ডি কেউ নয়। তো এই যে বিখ্যাত গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, উত্তর হবে আল্লামা ইকবাল, তিনি এটা কিন্তু লিখেছেন। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10, কোন রাজপুত শাসক মুঘল সম্রাট আকবরের সমসাময়িক নন? কোশ্চেন গুলো পরীক্ষা আসা, আমি কয়েকটা ইতিহাসের কোশ্চেন রেখেছি। দেখো 20 মার্কস থাকবে এখানে, ইতিহাস থেকে 2-3টে কোশ্চেন থাকবেই। জিকের মধ্যে দেখবে 2-3টে কোশ্চেন ইতিহাস থেকে তুমি মিনিমাম পাবে। রাজপুত শাসক এখানে যেগুলো আমরা পাচ্ছি, মান সিং, উদয় সিং, অমর সিং, যশবন্ত সিং। মান সিং তো আকবরের সময় তার সেনাপতি হিসেবে ছিল, উদয় সিং, অমর সিং তারা ছিল, যশবন্ত সিং ছিল ঔরঙ্গজেবের সময়, ঔরঙ্গজেবের সেনাপতিত্বে ছিল। এটি হবে সমসাময়িক নন। কোশ্চেন নাম্বার 11, কোন মুঘল শাসকের আমলে ভারতীয়রা তামাকের সঙ্গে পরিচিত হয়? দেখো কয়েকটা ইতিহাসের কোশ্চেন এখানে আছে যেগুলো পরীক্ষা আছে এবং খুব ইম্পর্টেন্ট। তামাকের সঙ্গে পরিচিত হয় কোন সময়ে? তামাক চাষ চালু হয় মুঘল সম্রাট আকবরের সময়, এবং সম্রাট জাহাঙ্গীর এটাকে নিষিদ্ধ করেছিল তার সময়। কোশ্চেন নাম্বার 12 আসবো। কোথায় ভারতের বৃহত্তম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম গড়ে উঠল? বৃহত্তম একটা হকি স্টেডিয়াম যেটা হচ্ছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম ভারতে গড়ে উঠেছে কোন রাজ্যে? দিল্লি, পাঞ্জাব, উড়িষ্যা, গুজরাট। কলিঙ্গ স্টেডিয়াম রয়েছে, বিখ্যাত হকি স্টেডিয়াম উড়িষ্যাতে। তো বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এটি ভারতের কোন রাজ্যে আছে? উত্তর হবে উড়িষ্যাতে আছে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, প্রত্যেকে এটা নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 13, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, খনিটার নাম জাদুগদা, এটি কোথায় অবস্থিত? এটি কোন
রাজ্যে পড়ছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মেঘালয়। এটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার করো। কুইক লাইম বলা হয় নিম্নের কোনটিকে কুইক লাইম বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সিনামাইড, পারদ, নাকি অপশন ডি সোডিয়াম সিলিকেট? সঠিক উত্তর কি হবে বলো? কুইক লাইম বলা হয় নিম্নের কোনটিকে? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সিনামাইড, পারদ, সোডিয়াম সিলিকেট। কুইক লাইম বলা হয় অপশন এ ক্যালসিয়াম অক্সাইড, CaO কে। কোশ্চেন নাম্বার 15, একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোন তরলে ভাসে? বস্তু ও তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি কি হবে? কোশ্চেনটা বুঝতে পারছো? একটা বস্তু সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় কোন তরলে ভাসছে। ধরো একটা পাত্র, এখানে কিছু তরল আছে, সেটা কি তরল কিন্তু বলা হয়নি, এবং এখানে অন্য একটা বস্তু ধরো আংশিক নিমজ্জিত অবস্থায় এরকম ধরো ভাসছে। তাহলে পুরো সিস্টেমটাকে তুমি চাঁদে নিয়ে গেছো। ধরো কল্পনা করো পুরোটাকে তুমি চাঁদে নিয়ে গেছো, তখন কি ঘটনা ঘটবে? বস্তুটা কি আগের মতোই ভাসবে? বেশি অংশ নিমজ্জিত অবস্থা অর্থাৎ এটা কি একটু ডুবে যাবে, নাকি কম অংশ নিমজ্জিত এটা কি আর একটু উঁচুতে উঠবে, নাকি ডুবে যাবে? কোন অপশনটি তুমি সঠিক করবে? প্রশ্নটা বোঝা গেছে? এই যে বস্তুটা এটা কি একটু উপরে উঠবে, এটা উপরে উঠবে নাকি নিচে নামবে, নাকি ডুবে যাবে, নাকি আগের মতোই থাকবে? উত্তর হবে আগের মতোই থাকবে, আগের মতোই ভাসবে। কারণ কি? কারণ হচ্ছে কি, তুমি তো শুধু বস্তুটাকে নিয়ে যাওনি, তরলটাকে শুধু নিয়ে যাওনি, টোটালটা নিয়ে গেছো। বস্তু একই তরল একই বস্তু, টোটালটা যখন নিয়ে যাবে চাঁদে গেলে কি হয়? অভিকর্ষজ ত্বরণটা কমে যায়। তা শুধু তরলের কমবে এমন নয়, বস্তুটা আরো কমবে। তো রেজাল্ট দেখা যাবে সেম টু সেম হবে, একই থাকবে। প্রথম ভারতীয় মহিলা নোবেল বিজয়িনী কে? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 16, প্রথম ভারতীয় মহিলার মধ্যে বলতে হবে। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পায় রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে গীতাঞ্জলি লিখে, এবং মাদার টেরেসা পাচ্ছে মহিলা হিসেবে, তিনি প্রথম। মাদার টেরেসা তিনি মহিলাদের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? সিটিজেনশিপ অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যাক্ট কবে প্রথম পাস হয়? নাগরিকত্ব সম্পর্কে ভারতের সংবিধানের 2য় অধ্যায় অর্থাৎ পার্ট 2 তে আছে। সংবিধানের পার্ট 2, যেখানে তুমি পাচ্ছ আর্টিকেল নাম্বার 5 থেকে 11। 5 থেকে 11 নম্বর ধারায় সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখানে মনে রাখবে এটি 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট আসবে। ভারতীয় নাগরিকত্ব আইন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1995, 1955 মনে রাখতে হবে। এই সিটিজেনশিপ অ্যাক্টকে অনেকবার এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। যে নতুন যে CAA বলা হয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA। ওকে, এটা মাথায় রাখতে হবে। 2019 লাস্ট এটা সংশোধন হয়েছে। কোশ্চেন নাম্বার 18, গোল্ড কাপ বলতে হবে কোন খেলার সাথে যুক্ত? গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, ফুটবল, টেবিল টেনিস। গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? উত্তর হবে হকি খেলার সঙ্গে যুক্ত। বিভিন্ন টার্ম এবং ট্রফি থেকে প্রশ্ন আসতে পারে, কোনটি কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, খেয়াল রাখতে হবে।
ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? ভারতের সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 60, 63, 66, 69। প্রত্যেকে যারা ক্লাসে আছো অবশ্যই অ্যান্সার করবে। উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট এটি ভারতের সংবিধানে কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 63 তে বলা হচ্ছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। আর্টিকেল 63 তে। 64 এ বলা হচ্ছে যে উপরাষ্ট্রপতি হবেন রাজ্যসভার চেয়ারম্যান তার পদের জোরে, ঠিক আছে, পদ অধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। আর্টিকেল 64 এক্স অফিসার। 66 এ আসছে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং 69 এ উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় আছে। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ এটা কোন আর্টিকেলে আছে? এটা কিন্তু 69। 60 তে রয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। রাষ্ট্রপতির শপথ গ্রহণ। তাহলে উপরাষ্ট্রপতি সম্পর্কে আমি আরো কয়েকটা আর্টিকেল একই সঙ্গে বললাম। 63 তে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64 এ বলা হচ্ছে উপরাষ্ট্রপতি হবে রাজ্যসভার চেয়ারম্যান। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়, কারা কারা ভোট দেয় উপরাষ্ট্রপতি নির্বাচনে? রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা, অর্থাৎ পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টের দুটো হাত, একটা রাজ্যসভা একটা লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভার নিম্নকক্ষ। এই লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে, ঠিক আছে। উপরাষ্ট্রপতি কে আছে বর্তমান? সিপি রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন নয়, সিপি রাধাকৃষ্ণন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি। 15তম উপরাষ্ট্রপতি তিনি। 15তম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, মনে রাখবে। এটা কিন্তু বর্তমান, লিখে দেব 15তম ভাইস প্রেসিডেন্ট। জগদীপ ধনখড় পদত্যাগ করার ফলে তিনি এসছেন সিপি রাধাকৃষ্ণন, বর্তমান তিনি উপরাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায়? পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোন কোন কেন্দ্রে? লিলুয়া, কাঁচরাপাড়া, দমদম, হিন্দ মোটর কাঁচরাপাড়া দুর্গাপুর, চিত্তরঞ্জন হিন্দ মোটর দুর্গাপুর, খড়গপুর চিত্তরঞ্জন দমদম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি বর্তমানে, TWS একাডেমি অ্যাপ সার্চ করলে তুমি এই ব্যাচগুলো দেখতে পাবে। এছাড়া আরো অনেক ব্যাচ রয়েছে, NM GNM ব্যাচ রয়েছে, অনেক ব্যাচ এখন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? দুজন আছে, এরকম দুইজন মুঘল সম্রাট আছে। আমি কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তির আত্মজীবনীমূলক বই। সেখানে বাবর নামা, হুমায়ুন নামা, জাহাঙ্গীর নামা, আলমগীর নামা, আকবর নামা প্রত্যেকটা আলোচনা করেছিলাম, তোমরা একটু দেখবে। দুজন ব্যক্তি তার নিজের আত্মজীবনী লিখেছেন, একটা হচ্ছে মুঘল সম্রাট বাবর, একজন হচ্ছে জাহাঙ্গীর। এই দুজন লিখেছেন। বাবর লিখেছে বাবর নামা। বাবর নামা এটি তুর্কি ভাষায় লেখা, তুর্কি ভাষায় লেখা। এবং জাহাঙ্গীর লিখেছে জাহাঙ্গীর নামা, এটা ফার্সি ভাষায় লেখা। জাহাঙ্গীর নামা এটা ফার্সি ভাষায় লেখা। হুমায়ুন নামা লিখেছে গুলবদন বেগম। আকবর নামা আবুল ফজল। তো এরকম ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 22, সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? কিছু কোশ্চেন দেখবে না, নেই, এরকম লাস্টে থাকবে, এবং এটা হতে পারে সেকেন্ড প্যারায় থাকতে পারে, দ্বিতীয় লাইনে থাকতে পারে, দ্বিতীয় লাইনে থাকতে পারে। সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই বা আছে যদি বলা হয়, তো এখানে তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, সেটা আমি বলতে চাইছি।
তো উত্তর কি হবে? উত্তর হবে বুধ। এবং প্রথম সৌরজগতে বর্তমান গ্রহ কটি? 8টি। সোলার সিস্টেম তুমি যদি দেখো, সূর্যকে কেন্দ্র করে এরকম গ্রহ ঘুরছে বিভিন্ন কক্ষপথে, তাই তো? সৌরজগতের গ্রহ প্রথমে কি? প্রথমে হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র, তারপর আমাদের আর্থ পৃথিবী, তারপর মঙ্গল, মার্স, ঠিক আছে, তারপর বৃহস্পতি, এইভাবে পরপর গ্রহ আছে শনি পর্যন্ত, নেপচুন, ইউরেনাস, লাস্টে যে প্লুটো ছিল ওটা কিন্তু বর্তমান গ্রহ তালিকা থেকে বাদ গেছে, বামন গ্রহ তালিকাভুক্ত হয়েছে 2006 সালে। সৌরজগতের বুধ এবং শুক্র এই যে প্রথম দুটো গ্রহ, এদের কোনো উপগ্রহ নেই। এটা হচ্ছে বুধ এবং এটা হচ্ছে শুক্র। আচ্ছা, পৃথিবীর উপগ্রহ আছে চাঁদ, একটা উপগ্রহ। মঙ্গলের দুটো আছে, একটা হচ্ছে ফোবস এবং ডিমোস। সব থেকে বেশি উপগ্রহ আছে শনি গ্রহের, তারপর বৃহস্পতি। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 23, রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন কাকে কাকে? সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, রাজ্যপাল, সবগুলি। প্রত্যেকে বলবে কি হবে এখানে সঠিক উত্তর। রাষ্ট্রপতি প্রচুর পদ তিনি নিয়োগ করেন, যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, রাজ্যপাল, অর্থ কমিশনের চেয়ারম্যান, নির্বাচন কমিশনার, এরকম আরো অনেক, প্রধানমন্ত্রী, তাদেরকে। তো আমরা আজকে এই কোশ্চেন অপশন ডি সঠিক উত্তর হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো, হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত কি? হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 24, সাদা ভিট্রিয়ল কোনটি? উত্তর হয়ে যাবে অপশন সি, ZnSO4 H2O। H2SO4 যাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। রসায়নের রাজা কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড কে, H2SO4 কে, ZnSO4 এটাকে বলা হয় সাদা ভিট্রিয়ল, হোয়াইট। যদি বলা হয় ব্লু ভিট্রিয়ল কি? কপার, তামা থাকলে মনে রাখবে এটা ব্লু হবে, ব্লু ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল, Fe লোহা, এটা থাকলে মনে রাখবে গ্রিন বা সবুজ ভিট্রিয়ল। আরেকটা আছে কোবাল্ট সালফেট, সেটা হচ্ছে রেড ভিট্রিয়ল। কোশ্চেন নাম্বার 25, IMF এর ফুল ফর্ম কি? IMF একটি সংস্থা, যার ফুল ফর্ম কি? এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিটা কি? এটা হচ্ছে ইউএসএ রাজধানী, ক্যাপিটাল অফ ইউএসএ, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। তো এই IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, যেটা ইউএসএ তে। কোশ্চেন নাম্বার 25 এখানে এন্ড হলো। আমরা আজকের সেশন এখানে এন্ড করব। একটা হোমওয়ার্ক থাকবে এবং তোমরা এই 25 কোশ্চেনের মধ্যে কত সঠিক উত্তর করতে পারলে, প্রত্যেকে যেখান থেকে ভুল হয়েছে, সায়েন্স হোক ইতিহাস হোক, সেগুলো রিভিশন তোমাকে করতে হবে। লাস্ট যে সময়গুলো তুমি পাচ্ছ, এটাকে তুমি অবহেলা করো না, এটাই তুমি ভালো করে রিভিশন করো, দেখবে এখান থেকেও তুমি অনেকটাই উন্নতি করতে পারবে। ভরসা রাখতে হবে নিজের উপর, ঠিক আছে? তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।